আমার স্নেহ ছাত্রছাত্রী সবাইকে শুভ কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়েছিলে এবং অনেকেই জানাচ্ছ যে সেখান থেকে তোমরা নোটসের পিডিএফটা পাচ্ছ না। তাই জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। তোমরা অবশ্যই তোমাদের নাম্বার থেকে আমাকে হাই লিখে পাঠাবে, আমি গ্রুপে জয়েন করব। তবে অবশ্যই সেখানে তোমরা অযথা মেসেজ করবে না, কারণ আমাকে ফোনেই কাজ করতে হয়। নোটিফিকেশন বারবার আসতে থাকলে আমার কাজ হ্যাম্পার হবে, তোমরাই পিছিয়ে পড়বে। যাই হোক, আজকে এই সমস্ত কিছুর জন্যই ক্লাস দিতে অনেকটা দেরি হলো। প্রত্যেকটা ক্লাস এমন কিছু লেংদি থাকে না, তোমরা একটু যদি প্রত্যেক দিনের ক্লাসটা প্রত্যেক দিন অ্যাটেন্ড করো তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের কোনো রকম কিছু চিন্তা করতে হবে না। যাই হোক, শুরু করছি ইউনিট 2 সেমিস্টার 4 এর ইউনিট 2 এর একদম লাস্টের অংশ, যেখানে কম্বাইন্ড ওয়ার্কস অফ এক্সোজেনিক প্রসেসেস আছে। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কম্বাইন্ড ওয়ার্ক, একসঙ্গে মিলিত কাজ। সেখানে আমরা শুষ্ক মরু অঞ্চলে যেটা দেখি, বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। আবার যদি আমরা নদী এবং হিমবাহকে একসঙ্গে কাজ করতে দেখি, সেটাও কিন্তু কম্বাইন্ড ওয়ার্ক। কিন্তু কম্বাইন্ড ওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। আমরা প্রথম যে ভূমিরূপটা দেখে নেব সেটা হচ্ছে ওয়াদি। প্রথমেই জানি যে মরু অঞ্চলে কেন বায়ু প্রবাহ এবং জলধারার মিলিত কাজ দেখা যায়। মরু অঞ্চলে বায়ু প্রবাহিত হয়, বায়ুর কাজ দেখা যায়, সেটা আমরা জানি। এখানে বৃষ্টিপাত খুব কম হয়, কিন্তু যখন হয় সেটা প্রবল বেগে হয়। এই যে প্রবল স্রোতধারা, অর্থাৎ যেই সময়টুকু বৃষ্টি হচ্ছে সেই সময়টা কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা থাকে বেশি। ফলে যে বায়ুবাহিত বালি তার সাথে জলধারার মিলিত কাজের ফলে গঠিত একটা ভূমিরূপ, সেটা হচ্ছে ওয়াদি। বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। ওয়াদির অর্থ কি? শুষ্ক উপত্যকা, অর্থাৎ উপত্যকাটা হবে শুষ্ক। কিন্তু উপত্যকা মানে কি? তার মধ্যে কোনো এক সময় কিন্তু জল প্রবাহিত হয়েছে। মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি। আমরা একটু ছবি দেখে নিই। এখানে একটা নদী খাত দেখা যাচ্ছে যেখানে কোনো জল নেই, এটা হচ্ছে শুষ্ক নদী খাত। এর বৈশিষ্ট্য কি না, হঠাৎ যখন প্রবল বৃষ্টি হয় তখন ওই জলের যে ধারাগুলো, সেই জলের ধারাগুলো এই খাতগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে তখনই সেগুলো নদীতে পরিণত হয়। অধিক বাষ্পীভবনের কারণে সঙ্গে সঙ্গে আবার কিছুদিন পরেই বা সঙ্গে সঙ্গে খাতগুলো আবার শুকিয়ে যায়। তাই বছরের অধিকাংশ সময় কিন্তু খাতগুলো শুকনো থাকে। নদী খাতের দৈর্ঘ্য কিন্তু খুব বেশি হয় না, এগুলো ছোট ছোট দৈর্ঘ্যের নদী। এগুলো কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? উচ্চভূমি থেকে প্লায়া পর্যন্ত ম্যাক্সিমাম। এখানে যে ছোট ছোট নদী খাত যেগুলো খরস্রোতা গিয়ে একটা প্লায়া হ্রদে গিয়ে পড়ছে। আরো মরুভূমির স্থানে স্থানে ওয়াদি দেখা যায়। এরপরে আমরা পেডিমেন্ট দেখব। পেডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের পাদদেশ। পাহাড়ের পাদদেশে কি ধরনের ভূমিরূপ দেখা যায়? এখানে মরু অঞ্চলের কথা বলা হচ্ছে। ভূবিজ্ঞানী গিলবার্ট 1882 সালে প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন। মরু অঞ্চলে পর্বতের পাদদেশের প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। তাহলে পর্বতের পাদদেশে ঈষৎ ঢালু কিন্তু বিস্তীর্ণ সমতল ভূমি, পর্বতের পাদদেশের যে ভূমিরূপ সেটাই হচ্ছে পেডিমেন্ট, পাদদেশীয় ভূমিরূপ। বায়ু এবং সাময়িক জলধারা, এখানে বারবারই তোমরা দেখতে পাচ্ছ যে সাময়িক জলধারার কথা বলছি, নদী কিন্তু নয়। সাময়িক জলধারার মিলিত কাজের ফলে পর্বতের পাদদেশ অঞ্চল ক্ষয়ীভূত হয়ে এই পেডিমেন্টের সৃষ্টি হয়। পেডিমেন্টের ঢাল কিন্তু 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রি, ঢাল খুব একটা বেশি নয়। পেডিমেন্ট ছোট ছোট পাথরের টুকরো, বালি, পলি দ্বারা ঢাকা থাকে, আবার কখনো খোলাও থাকে। তার মানে এই যে পাদদেশ অঞ্চলের ভূমিরূপটা, এর উপর পলিবালি নুড়ির আস্তরণ পড়তে পারে, না হলে নাও পড়তে পারে। বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে এটির সৃষ্টি হয়েছে। পেডিমেন্টে পর্বতের দিকে ঊর্ধ্বমুখী অবতল ঢাল থাকে। ক্ষয়চক্রের শেষে পেডিমেন্ট পশ্চাৎপসরণ করতে করতে পেডিমেন্টের সঙ্গে জুড়ে যায়, ফলে পেডিপ্লেন গঠিত হয়। অর্থাৎ ক্ষয়চক্রের শেষের দিকে এটা আরো ক্ষয়তে ক্ষয়তে আরো সমতল ভূমি বা পাদদেশীয় সমতল ভূমি, পেডিপ্লেন। এখানে পেডিমেন্ট একটি ভূমিরূপ, আর এটা দেখছি আমরা পেডিপ্লেন। এখানে দেখো পেডিপ্লেন গঠিত হয়। পেডিমেন্ট পশ্চাৎপসরণ করছে, অর্থাৎ সরে গিয়ে তৈরি হচ্ছে পেডিপ্লেন, পাদদেশীয় সমতল ভূমি। পেডিমেন্ট ও প্লায়া হ্রদের মধ্যবর্তী স্থানে থাকে বাজাদা। এর পরের ভূমিরূপ আমরা পড়বো বাজাদা। সাহারা মরুভূমিতে আটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়। 3 নম্বর ভূমিরূপ বাজাদা। বাজাদা কি না, স্পেনীয় শব্দ বাহাদা থেকে বাজাদা কথাটি এসেছে, যার অর্থ একাধিক পলল পাখা। আমরা জানি পলল পাখা কি, যখন পর্বতের পাদদেশ অঞ্চলে কোনো জলধারা এসে পাখার মতো বা শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে তখন তাকে বলে পলল পাখা।
এই স্পেনীয় শব্দ বাহাদা থেকে বাজাদা এসেছে, যার অর্থ একাধিক পলল পাখা যুক্ত সমভূমি। মরু অঞ্চলে বায়ু ও জলধারা দ্বারা উচ্চভূমির ক্ষয়ীভূত পদার্থ নিচে নেমে এসে পেডিমেন্টের সামনে একাধিক কথা যুক্ত করবে, পলল বেজনী গঠন করে। সেগুলির একত্রিত হয়ে গড়ে ওঠা মৃদু ঢাল ভূমিকে বলে বাজাদা। আমরা এখানে একটু ছবিটা দেখে নিই। এই যে মৃদু ঢাল যুক্ত, এখানে দেখো একাধিক পলল পাখা, যে খাতগুলো নেমে এসছে তারা পলল পাখা তৈরি করেছে, একাধিক পলল পাখা যুক্ত হয়ে তৈরি করেছে বাজাদা। বাজাদা বা বাহাদা। বাজাদা একটি সঞ্চয়জাত ভূমিরূপ। বাজাদা মূলত সূক্ষ্ম পলিবালি দ্বারা গঠিত হয়। এর গড় ঢাল 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি। বাজাদার ঢাল পর্বতের দিকে খাড়া, আর প্লায়ার দিকে এটা মৃদু ঢালের হয়। এর প্রস্থচ্ছেদ করলে এটা ত্রিকোণাকার, সবসময় শঙ্কু আকৃতির। বাজাদা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। উদাহরণ: সাহারা, কালাহারি, আরব, অস্ট্রেলিয়া মরুভূমির পর্বতের পাদদেশে পেডিমেন্টের সঙ্গে বাজাদা দেখা যায়। লাস্ট ভূমিরূপ দেখব প্লায়া। স্পেনীয় শব্দ প্লায়ার অর্থ লবণাক্ত হ্রদ। শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে প্লায়া। প্লায়া কিন্তু সবসময় হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। হ্রদ হচ্ছে প্লায়া। মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টির কারণে সৃষ্ট একাধিক জলধারা কোনো পর্বত বেষ্টিত অবনত ভূমিতে এসে যদি জমা হয়, বিভিন্ন দিক থেকে নদী খাত বা জলের ধারা এসে মাঝের কোনো একটা অবনত স্থানে ওই জলটা জমা হয়েছে, যে হ্রদের সৃষ্টি করেছে তাকেই বলছে প্লায়া হ্রদ। এর বৈশিষ্ট্য কি? বছরের অধিকাংশ সময় প্লায়া শুষ্ক থাকে, কারণ জলের যে যোগান সেটা বন্ধ হয়ে যায়, তাই এগুলি অস্থায়ী প্রকৃতি। প্লায়া মরু অঞ্চলের ক্ষয়কার্যের নিম্নসীমা। যেমন আমরা সমতল ভূমিতে বলি সমুদ্র সমতল হচ্ছে ক্ষয়কার্যের নিম্নসীমা, সেরকম মরু অঞ্চলে ক্ষয়কার্যের নিম্নসীমা কোনটি? প্লায়া। ছোট ছোট জলধারা প্লায়াতে এসে মিলিত হলে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কি না? একটা কেন্দ্রের দিকে সমস্ত জলের ধারা যাবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী। আবার উঁচু পাহাড়ের উপর থেকে জলের ধারা চারদিকে নেমে যায়, সেখানে গড়ে উঠছে কেন্দ্র বহির্মুখী। তাহলে স্বাভাবিক, প্রায় যেহেতু নিচু স্থান, এখানে সব জলধারাগুলো এসে পড়বে, তাই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। এখানে কিন্তু বেশ কয়েকটি ভাইটাল টার্ম আছে, যে এই বছরের অধিকাংশ সময় প্লায়া শুষ্ক থাকে, এটি হচ্ছে অস্থায়ী প্রকৃতি। এটি ক্ষয়কার্যের নিম্নসীমা। ক্ষয়কার্যের নিম্নসীমা কি তোমাদেরকে বললাম। কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। প্লায়ার ক্ষেত্রমান কয়েক বর্গমিটার থেকে কয়েক বর্গ কিলোমিটার হয়। বাষ্পীভবনের জন্য এখানে জিপসাম, রক সল্ট ও অন্যান্য লবণ সঞ্চিত হয়ে সাদা রঙের ক্ষার সমভূমি, তার মানে যখন শুষ্ক থাকে রং কিন্তু সাদা হয়, সমভূমি বা প্লায়া সমভূমি গঠিত হয়। একে দক্ষিণ আমেরিকায় স্যালিনা বলে। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে না তাই, তবে প্লায়া লিখতে গিয়ে দক্ষিণ আমেরিকায় যে একে স্যালিনা বলে এটা উল্লেখ করবে। উদাহরণ আলাদা করে একটা দেয়া আছে, নেভাডার ওয়াকার লেক ও কারসন লেক। এই প্লায়াকে অস্ট্রেলিয়ায় বলে প্যান, আরবে বলে সবখা, আফ্রিকায় বলে শর্টস, মেক্সিকোতে বলে বোলসন, আর আমেরিকা যুক্তরাষ্ট্রের লাভ প্লায়া। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্লায়া। পৃথিবীর বৃহত্তম প্লায়া হিসেবে লাভ প্লায়ার কথা মনে রাখবে। এরপরে আরেকটা ভূমিরূপ কম্বাইন্ড ওয়ার্কের মধ্যে পড়ে, যদিও এটা আমরা ট্রেনে পড়েছি হিমবাহের কাজে। যখন হিমবাহ এসে পর্বতের পাদদেশে গলে যাচ্ছে, তখন এই যে হিমবাহ গলা জল, তার মানে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহ তো আর নদীর মতো, নদীর উচ্চ গতিতে একরকম কাজ, মধ্য গতিতে, নিম্ন গতিতে। হিমবাহেরও উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, তারপরে যখন সে নেমে আসছে, যদি একদম সেটা মেরু অঞ্চল বা উচ্চ অক্ষাংশ না হয়, তাহলে কিন্তু ওই উচ্চগতি বা পার্বত্য প্রবাহ ওইটুকুই। যখনই সে সমভূমি নয়, যখন পর্বতের পাদদেশ অঞ্চলে নেমে আসছে, তখনই হিমবাহটা গলে যাচ্ছে, ফলে সেখানে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে ভূমিরূপ গড়ে উঠছে। সেখানে সে একসাথে সবকিছুকে জমা করে। এই একসাথে যে সবকিছু জমা করছে, তার মধ্যে আছে আগামুখ বা ইরাটিক, তার মধ্যে আছে ড্রামলিন, তার মধ্যে আছে এসকার, তার মধ্যে আছে নব, তার মধ্যে আছে কেটল। এইটাই সমস্ত ভূমিরূপগুলোকে আমরা বলতে পারি নদী এবং হিমবাহের মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। সেগুলো কি কি না, যখন একসঙ্গে সমস্ত নুড়ি, বালি, পাথর, কাদা কণা জমা করছে, তার নাম বহির্বিধৌত সমভূমি। এখানে যে নুড়িগুলো উল্টানো চামচের মতো বা নৌকার মতো থাকে, তাকে বলে ড্রামলিন। অনেকগুলো ড্রামলিন যখন কাছাকাছি থাকে, তখন মনে হয় যেন ডিম ভর্তি ঝুড়ি, একে বলে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি।
আবার যখন এই যে নুড়ি বালি পাথর কাকর জমা হচ্ছে, এটা যখন শৈলশিরার আকারে জমা হবে তখন তার নাম হচ্ছে এস্কার। আমরা একটুখানি ভূমিরূপগুলো দেখে নিই। এখানে ড্রামলিন, ড্রামলিন শব্দের অর্থ ঢিবি, হিমবাহ বাহিত নুড়ি, প্রস্তরখণ্ড ইত্যাদি পদার্থসমূহ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলে ড্রামলিন। একাধিক ড্রামলিন পাশাপাশি যুক্ত হয়ে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ গঠন করে। নিউ ইংল্যান্ড, দক্ষিণ হ্যাম্পশায়ার, তোমরা দুই একটা উদাহরণ মনে রাখবে, ইত্যাদি অঞ্চলে দেখা যায়। এস্কার হিমবাহ গলা যে জল তার সঙ্গে যে নুড়ি বালি পাথর কাকর একসঙ্গে জমা হলো, এটা যখন শৈলশিরার আঁকাবাঁকা শৈলশিরার মতো অনুচ্চ ভূমিরূপ গঠন করে তখন তাকে বলে এস্কার। দেখো একটা এস্কারের ছবি দেখানো হয়েছে। ফিনল্যান্ডের পুনকাহারু, এটা হচ্ছে পৃথিবী বিখ্যাত এস্কার। ইউএস এর উত্তর পূর্বাংশ, কানাডা, সুইডেনে এস্কার দেখা যায়। এরপরে যেটা তোমাদেরকে বহির্বিধৌত সমভূমি বলছিলাম, একসঙ্গে সমস্ত পলি, বালি, কাদা, সূক্ষ্ম প্রস্তরখণ্ড সবকিছু সঞ্চিত হয়ে গড়ে ওঠে বহির্বিধৌত সমভূমি, যাকে ইংরেজিতে বলে আউট ওয়াশ প্লেন। এরপরে দেখবো ভার্ব। হিমবাহ গলা জল, তার মধ্যে যখন হিমবাহটা গলে যাচ্ছে, নুড়ি বালি পাথর কাকর ইত্যাদি একবার সঞ্চিত হলো, আবার জলের মধ্যে কাদা গোলানো অবস্থায় থাকে, সেই কাদা যেটা অনেকটা পরে থিতিয়ে পড়ে, তার মানে একটা সময় নুড়ি বালি পাথর জমা হলো, পরে কাদার লেয়ার তৈরি হলো। এইভাবে যে স্তরযুক্ত ভূমিরূপ তৈরি করে, তোমরা সবগুলোই নোটসগুলো পিডিএফে পেয়ে যাবে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে। এই যে কর্দম কণা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকার পর শীতকালে জলের নিচে জমা হয়, তাহলে গরমকালে যখন বরফটা জমে যাচ্ছে তখন একরকম সঞ্চয়, আবার শীতকালে একরকম সঞ্চয়। তাই একই বছরের মধ্যে একবার পলির স্তর আর একবার কাদার স্তর সঞ্চিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে যে স্তরায়িত অবক্ষেপ বা সঞ্চয় গড়ে ওঠে তাকে ভার্ভ বা ভার্ব বলে। সুইডেনে ভার্ব দেখা যায়। ভ্যালি ট্রেন, বহির্বিধৌত সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে বলে ভ্যালি ট্রেন। এখানে একটা ভূমিরূপ দেখানো হয়েছে, দেখো বহির্বিধৌত সমভূমি, সেটা নদী দ্বারা দুটো ভাগে ভাগ হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তরাংশ এবং কানাডায় এই ধরনের ভূমিরূপ দেখা যায়। তাহলে এইটা দিয়েই কিন্তু আমাদের সমস্ত যেটা ইউনিট 2 সেটা শেষ হলো। এরপরে ইউনিট 2 এর কোশ্চেন আলোচনা হবে। তোমরা অবশ্যই গ্রুপে থাকলে পিডিএফ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর নিচে যদি হাইপ পয়েন্ট দেখায় তাহলে অবশ্যই হাইপ পয়েন্টটাও যোগ করে দিও। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারে বা গুরুত্বপূর্ণ ক্লাসটা পেতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।